আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের রাজনীতি বলেন, ক্ষমতা বলেন, এগুলো অনেকগুলো স্টেক হোল্ডার আছে। তার মধ্যে একটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা উচ্চ পদস্থ অফিসার রয়েছেন তাদের সবাইকে, যদি কেউ ছুটিতে থাকেন, সেই ছুটি বাতিল করে আজকের মধ্যে 14 জুন স্ব স্ব কর্মক্ষেত্রে যোগ দিতে বলা হয়েছে। এটা একটা খুব সিগনিফিক্যান্ট একটা ওয়ার্ডার। সেনাবাহিনী যে রাজপথে আছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, তারা আগের চাইতে যে কোনো সময় চেয়ে কঠোর ভূমিকা পালন করবে এবং সেটা আমরা দেখতে পাবো। এবং আগে বলা হয়েছিল সেনাবাহিনীর মাঠ পর্যায়ের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন লোকজনের গায়ে হাত না দেয়, কিন্তু সেই জায়গাটাও শিথিল করে বলা হয়েছে যদি কেউ অন্যায় করে তাহলে স্পটেই তার নিতম্বে বা পশ্চাৎ দেশে কয়েক ঘা দেওয়া যাবে, যেন পশ্চাৎ দেশ লাল করে দেওয়া হয়। এরকম একটা ইনস্ট্রাকশনও ইনফরমালি দেওয়া হয়েছে। শুধু বলা হয়েছে যেন কোনো অবস্থায় এই ব্যাপারগুলো পিটাচ্ছে এগুলো যেন ভাইরাল না হয়। কিন্তু এই ভাইরাল না হওয়াটা ঠেকানো খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ দেখা গেল যে আর্মিও এখন মোবাইল ফোনে ভিডিও করে ভাইরাল করে। তো যাই হোক, আর্মির সিনিয়র অফিসাররা সব কল্ড হয়েছেন। যারা ছুটিতে ছিলেন তারা ছুটি ক্যান্সেল করে ফিরে আসছেন। আর্মি আরো অ্যাগ্রেসিভ হবে এবং আপনারা খেয়াল করেছেন যে নড়াইলে অলরেডি একটা AK-47 স্নাইপার রাইফেল একটা উদ্ধার করা হয়েছে এবং আগামী দিনে অস্ত্র উদ্ধার, অপরাধী ধরা, অপরাধীদের নিয়ন্ত্রণ করা, এই বিষয়গুলোতে আর্মি আরো অ্যাক্টিভ রোল প্লে করবে। সেই বিষয়ে সকল জিওসি কে, মানে সব ক্যান্টনমেন্টের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। যারা ক্যান্টনমেন্টে যেসব জিওসি ঢাকায় ছিলেন তাদের সাথে সেনা প্রধানের অনেকবার মিটিং হয়েছে এবং খুব তাড়াতাড়ি হয়তো আরো মিটিং হবে। আমাদের যে মিলিটারি ইন্টেলিজেন্স আছে তারা একটা 19 পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে এবং সেই প্রতিবেদনে এই বৈঠক সম্পর্কে বিস্তারিত লেখা আছে এবং এই বৈঠকের পরে সেনাবাহিনীর করণীয় কি, তাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, সবকিছু নিয়ে এই মিলিটারি ইন্টেলিজেন্সের রিপোর্টটা করা হয়েছে। রিপোর্টটা খুব স্পর্শকাতর এবং আই কুড হ্যাভ অ্যান অ্যাক্সেস, আমি চাইলে হয়তো একটা অ্যাক্সেস পেতাম, বাট আমি সেটা দেখিনি বা আমি চেষ্টা করিনি। শুধু জানি যে আর্মি is seriously analyzing this meeting. আর্মির ভেতরে একটা অসন্তোষ বরাবরই ছিল, কিন্তু গতকাল সেটি আরেকটু বেড়েছে। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের যে তাদের মতে যে বাড়াবাড়ি দেখা গিয়েছে, যে খলিল, কিন্তু আমি গতকাল বলেছি খলিলকে হিরো বানানো হয়েছে। তো ডক্টর খলিলের এই যে মিডিয়ার সামনে আসা, এইটা নিয়ে আর্মিতে একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। আর্মি মনে করে যে কোনো দেশের কেউ যদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন তাহলে মিনিমাম তার কিছু সিকিউরিটির ব্যাপারে ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। সিকিউরিটি নিয়ে কাজ করেছেন, সিকিউরিটি বোঝেন, এরকম একজন লোক সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন। কিন্তু ডক্টর খলিলকে আমরা যেভাবে চিনি জানি, তার সেরকম সিকিউরিটি রিলেটেড কোনো এক্সপেরিয়েন্স বা ব্যাকগ্রাউন্ড নেই। সো খলিল ওয়াজ নেভার ওয়েলকাম টু বাংলাদেশ আর্মি। তো গতকাল সেই আগুনে আবার ঘি ঢালা হয়েছে। ডক্টর ইউনূস টের পাচ্ছেন যে বাংলাদেশের ভেতরে ক্রমশ তার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। একটা সরকার সফলভাবে পরিচালনা করতে হলে বাংলাদেশের যে ইনস্টিটিউশন গুলোর সাপোর্ট দরকার হয়, যে ইনস্টিটিউশন গুলো ভাইটাল, সেরকম কয়েকটা ভাইটাল ইনস্টিটিউশন কিন্তু ডক্টর ইউনূসকে আর আগের মতো সাপোর্ট করছে না। আমি খুব স্পেসিফিক বলতে চাচ্ছি না কোন কোন ইনস্টিটিউশন এখন ডক্টর ইউনূসের কাছ থেকে দূরে সরে গেছেন বা যাচ্ছেন, কিন্তু জ্ঞানী লোকের জন্য ইশারাই কাফি। আপনারাও নিশ্চয়ই যারা ভাবেন তারা বুঝতে পারবেন বা বুঝতে পারছেন। সো ডক্টর ইউনূস টের পাচ্ছে এবং যে ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সেই ছাত্রদের নিজেদের পায়ের নিচেও কিন্তু খুব একটা মাটি নেই। যে ছাত্র জনতার যে সমর্থন নিয়ে তারা জুলাই আগস্টের তথাকথিত বিপ্লব করেছিল, সেই ছাত্র জনতা কিন্তু ডক্টর ইউনূসের যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের সাথে আর নেই।
যেখানে বিএনপি স্টেপ ইন করছে এবং ডক্টর ইউনূস যেহেতু বুঝতে পারছে যে তার পায়ের তলায় মাটি নেই এবং এই ছাত্রদের, এই গুটি কয়েক ছাত্রদের নিয়ে তিনি টিকতে পারবেন না, তিনি স্বভাবতই বৃহত্তর শক্তির কাছে গেছেন, বিএনপির কাছে গেছেন এবং বিএনপিও এই সুযোগটায় তাদের যে রিসেন্ট যে পলিটিক্যাল স্ট্যান্ড ছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ডক্টর খলিলের বিরুদ্ধে, নির্বাচনের প্রসঙ্গে সব জলাঞ্জলি দিয়ে বিএনপি এখন ক্ষমতা শেয়ারিং এর অ্যাপ্রোচে চলে গেছে। তারা ডক্টর ইউনূসের সাথে বসে যেভাবে পারে ক্ষমতা শেয়ার করবে। তো এই অবস্থায় একটা প্যাচ কিন্তু লেগে গেছে এবং ঘটনা মোড় নিচ্ছে, কিন্তু ঘটনা আরো অনেক জায়গায় মোড় নেবে, কিন্তু ঘটনা শেষ হয়ে যায়নি। আপনারা অপেক্ষায় থাকুন, সাথে থাকুন, পাশে রাখুন এবং আমিও আপনাদের কাছে নতুন নতুন তথ্য, ঘটনা নিয়ে আসতে চাই এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সামনে যতবারই প্রতিকূল অবস্থা এসেছে, জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ ঠিকই কিন্তু সেই প্রতিকূল অবস্থাটাকে কাটিয়ে উঠতে পেরেছে। সুতরাং হতাশার কিছু নেই। ভারত কি বাংলাদেশে খুব তাড়াতাড়ি কোনো বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে? অন্তত নয়াদিল্লির প্রতিরক্ষা দপ্তরে একটা যে বড়সড় সরগরম লক্ষ্য করা যাচ্ছে, তা থেকে এমন একটি ধারণা এসেই যায়। এই প্রতিবেদনে বিষয়টি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, সেটা নিয়ে আলোচনা করব। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার শীর্ষে এমন বেশ কিছু হাই পাওয়ার বা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি রয়েছে যেগুলো যুদ্ধ, জাতীয় নিরাপত্তা এবং সামরিক কৌশলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এদের মধ্যে খুবই উল্লেখযোগ্য হল ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, সংক্ষেপে যার নাম CCS। এটি ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। কোনো যুদ্ধ ঘোষণা বা বড় ধরনের সামরিক অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত বা সবুজ সংকেত এখান থেকেই আসে। কমিটির সভাপতি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী, সদস্য হলেন প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী। কমিটির কাজ কি? কমিটির কাজ হলো জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা বাজেট এবং বড় ধরনের অস্ত্র কেনাকাটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। এবং ওই যে আগেই বলেছি যে রাজনৈতিকভাবে যুদ্ধ ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত বা সবুজ সংকেত এই কমিটি থেকেই, এখান থেকেই আসে। এছাড়া আছে ডিফেন্স প্ল্যানিং কমিটি। 2018 সালে গঠিত এই কমিটি ভারতের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল এবং যুদ্ধকালীন প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভাপতি আছেন, এই যে কমিটির সভাপতিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বর্তমানে অজিত ডোভাল যে পদে আছেন। কমিটির সদস্য হচ্ছেন 3 বাহিনীর সেনা, নৌ ও বিমান। এই 3 বাহিনীর প্রধান থাকবেন, চিফ অফ ডিফেন্স স্টাফ থাকবেন এবং পররাষ্ট্র, প্রতিরক্ষা ও ব্যয় বা এক্সপেন্ডিচার বিভাগের যারা সচিব, সেই সচিবরাও থাকবেন। এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে জাতীয় নিরাপত্তা কৌশল তৈরি করা এবং সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করা। এছাড়া আছে চিফস অফ স্টাফ কমিটি, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে COSC। এটা 3 বাহিনীর মধ্যে, নাম শুনলেই বোঝা যায় চিফস অফ স্টাফ কমিটি, মানে 3 বাহিনীর মধ্যে সমন্বয় সাধনের প্রধান সামরিক প্ল্যাটফর্ম। এই যে কমিটি, এর নেতৃত্বে আছেন চিফ অফ ডিফেন্স স্টাফ। এই কমিটির স্থায়ী চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করেন, যে পদে এখন আছেন জেনারেল অনিল চৌহান। এছাড়া এই পদের সদস্য, বাকি 3 সদস্য হলেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা।
এদের কাজ হচ্ছে এই কমিটির যুদ্ধকালীন পরিস্থিতি, মানে যুদ্ধ বাঁধছে অথবা বেঁধে গেছে, এই রকম পরিস্থিতিতে তিন বাহিনীর মধ্যে নিখুঁত সমন্বয় বজায় রাখা এবং সরকারকে সামরিক পরামর্শ দেয়া হচ্ছে এই কমিটির কাজ। এছাড়া আরো কমিটি আছে, যেমন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আছে, এটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাজ করে এবং জাতীয় নিরাপত্তার বহুমুখী বিষয়গুলো এরা তদারক করে। এরা তিনটে স্তরে কাজ করে। এদের একটা হচ্ছে স্ট্র্যাটেজিক